শহরের ব্যস্ত রাস্তায় হঠাৎ একদিন কার্তিকের দেখা হয় অঞ্জলি নামের মিষ্টি এক মেয়ের সাথে। সেই দেখা থেকে কার্তিক অঞ্জলির প্রেমে পড়ে যায়। কিন্তু বাস্তব জীবনের গল্প কি কল্পনা কাহিনীর মতো সুন্দর হয়? অঞ্জলিকে বিয়ের কিছুদিন পরেই কার্তিক একদিন জানতে পারে অঞ্জলির এমন এক অদ্ভুত রোগ হয়েছে, যার কারণে অঞ্জলির শরীরের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই তার মৃত্যু নিশ্চিত। আর এই রোগের চিকিৎসা কেবল জর্জিয়াতেই আছে। তাই অঞ্জলিকে বাঁচাতে এক মুহূর্ত দেরি না করে কার্তিক তাকে নিয়ে পাড়ি জমায় জর্জিয়ায়। কিন্তু জর্জিয়ার নতুন এই বাসায় ওঠার পর থেকেই অঞ্জলির কেমন যেন ভয় হতে থাকে, কারণ আশেপাশে সবাই বলে এই বাসায় কারো আত্মা ঘোরাফেরা করে। এখানে এসেই তাদের সুখের সংসারে কারো নজর লেগে যায়। কার্তিক আর অঞ্জলি হাসপাতালে তাদের মতো ব্যস্ত সময় পার করে। এর কিছুদিন পরেই কার্তিকের ফ্ল্যাটে পাওয়া যায় একজনের লাশ। কার লাশ আর কারই বা খুন হলো আর কেনই বা হলো, এই সব রহস্য আপনাদের মাথা ঘুরিয়ে দিবে। দুষ্ট মিষ্টি লাভ স্টোরি কখন যে এই গল্পকে হরর আর মার্ডার মিস্ট্রিতে পরিণত করে দিবে সেটা আপনি বুঝতেই পারবেন না। এমনই হরর, সাসপেন্স, টুইস্ট আর মার্ডার মিস্ট্রিতে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি 28 ডিগ্রি সেলসিয়াস। গভীর রাত, চারিপাশে গাছে ঘেরা বিলাসবহুল এক বাড়ি। একটা ছেলেকে কেউ চেয়ারের সাথে বেঁধে রেখেছে। সে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। ছেলেটার মাথায় আঘাতের চিহ্ন। সে প্রচুর রাগ আর ঘৃণা নিয়ে সামনে বসা এক মেয়েকে দেখছে। ছেলেটা তার সর্বোচ্চ শক্তি দিয়ে হাতের বাঁধন খুলে মেয়েটার দিকে তেড়ে গেলেই মেয়েটা আচমকা ছেলেটার পেটে চাকু ঢুকিয়ে মোচড় দেয়। সাথে সাথেই ছেলেটা মেঝেতে পড়ে যায়। কে এই ছেলে আর মেয়েটার সাথে তার এমন কি হয়েছিল যে মেয়েটা তাকে মেরেই ফেললো, সেটা জানতে ডুব দিতে হবে এই গল্পের গভীরে। পরের দিন সকাল হতেই জর্জিয়ার কন্ট্রোল রুম থেকে অফিসারদেরকে অ্যালার্ট করা হয়। ডেভিড কারোর সাথে কথা বলছে দেখে তার জুনিয়র তাকে ডাক দেয়। সাথে সাথেই পুলিশের টিম ক্রাইম স্পটে পৌঁছে যায়। বাসার বাইরে নেম প্লেটে লেখা ডক্টর বেন্টন রিচার্ড। অফিসার ডেভিড বাসার ভিতরে ঢুকে দেখে স্ট্রেচারে করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। লাশ নিয়ে গেলে আশপাশটা ভালো করে অবজার্ভ করতে থাকে। দেয়ালে টাঙানো ছবিতে একটা ছেলে আর একটা মেয়েকে দেখা যায়। আলমারির ড্রয়ার খুলে দেখে তাতে একটা ডায়েরি। ডেভিড কৌতূহল বশত ডায়েরিটা খুলে পড়া শুরু করে। ছেলেটার নাম কার্তিক। কার্তিক লিখেছে, ভালোবাসার সংজ্ঞা নিয়ে নানা মানুষের নানা মত আছে। আমার মতে ভালোবাসা বড়ই অদ্ভুত। তবে এই অদ্ভুত ভালোবাসার কারণে আমাকে যে সমুদ্র সমান চোখের পানি ফেলতে হবে তা কে জানতো। আমার গল্পের শুরু হয় 2013 সালে। অঞ্জলি তার সেকেন্ড ইয়ারে গুন্টুর কলেজ থেকে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে আমাদের কলেজে আসে। যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে অঞ্জলি অটো খুঁজছে। কার্তিক তার বাইকে করে কোথাও যাচ্ছে। যাওয়ার পথে ঠিক সেই যাত্রী ছাউনির কাছে আসতেই বাইকের তেল শেষ হয়ে যায়। তাই রেগে একটা অটো ডেকে বাইকের চাবি নিতে পাশ ফিরতেই অঞ্জলি টুপ করে অটোতে বসে পড়ে। এটা কোনো কথা? বেচারা কার্তিক বোকার মতো দাঁড়িয়ে থাকে। তখনই এক দুধওয়ালাকে তার স্কুটিতে করে যেতে দেখে লোকটাকে কোনো রকমে পটিয়ে নিজেই সেই স্কুটি চালানো শুরু করে। সব ঠিকই চলছিল, কিন্তু আচমকা অঞ্জলির ওড়না উড়ে কার্তিকের মুখের উপরে পড়লে কার্তিক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। বেচারা দুধওয়ালার সব দুধ নষ্ট হয়ে যায়। অঞ্জলি অটো থেকে পেছনে তাকিয়ে এই কাণ্ড দেখে লজ্জায় জিভে কামড় দিয়ে দৌড়ে আসে। কার্তিক বোকার মতো দুধওয়ালার কাছে মাফ চাইলে দুধওয়ালা বলে, সরি দিয়ে কি করব, আমাকে আমার 6000 দাও। তখনই অঞ্জলি দৌড়ে এসে সরি বলে কার্তিক বলে, সরি দিয়ে কিছু হবে না, 6000 টাকা বের করো। অঞ্জলি তার ওড়না নিয়ে বলে, টাকা দিতে আমার একটু সময় লাগবে, কারণ সেটা তো অটোতে আমার ব্যাগে আছে। টাকা আনার বাহানায় দৌড়ে অটোতে উঠে কোনো রকমে পালিয়ে বাঁচে আর ফেসে যায় বেচারা কার্তিক। পরের দিন অঞ্জলি কলেজে আসতে দেখে সামনে কার্তিক দাঁড়ানো। প্রচুর রেগে কার্তিকের দিকে তেড়ে এসে বলে, এই ছেলে, তোমার সমস্যা কি? আমার পিছু করতে করতে এখানে চলে এসেছো? শোনো, আমি এক ডাক দিলে কলেজের 6টা গ্যাং এখানে চলে আসবে, তাই ভালোই ভালোই কেটে পড়ো। মানে চোরের মায়ের বড় গলা। কার্তিক চুপচাপ সেভাবেই দাঁড়িয়ে থাকে। তখনই তার বন্ধু হাসা এসে বলে, আরে কার্তিক, ক্লাসে না গিয়ে এখানে কি করছিস? অঞ্জলি বুঝে যায় কার্তিকও এই কলেজের স্টুডেন্ট। বেচারি এবার ঘাবড়ে বলে, কত টাকা দিতে হবে বলেন? কার্তিক একটু কাছে এসে বলে, এখানেই তো আছো, সুদে আসলে নিয়ে নিব বলেই মুচকি হাসতে হাসতে চলে যায়। মানে এই ছেলের 12 বেজে গেছে। 6000 টাকার চক্করে নিজের মনটাই দিয়ে বসে আছে। নতুন প্রেমে পড়লে সবার অকারণে হাসির রোগ হয় না? কার্তিকের মধ্যেও সেই রোগের ভাইরাস ঢুকে যায়। তাই সে কখনো ব্রাশ করতে করতে কল্পনায় হারিয়ে হাসতে থাকে, তো কখনো নিজেকে আয়নায় দেখে হাসতে থাকে। কলেজে এসে সব কাজ ভুলে একটাই কাজ করতে
করতে থাকে, আর তা হলো হা করে অঞ্জলিকে দেখা। কার্তিকের এই পাগলামি অঞ্জলি ঠিকই বুঝতে পারে, তবে সে কিছুই বলে না। এভাবেই ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। এক বাচ্চা রিলিজ নিয়ে চলে যাচ্ছে বলে অঞ্জলি তাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে আসে। বাচ্চাটা চলে গেলে কার্তিক বলে, তা ওর সাথে একদম বাসায় চলে যাও, ডক্টর হয়ে এত ইমোশন দেখালে হয় নাকি? অঞ্জলি বলে, আর কে কি করে জানি না, তবে আমার মতে ডক্টরের যত্ন আর ভালোবাসা রোগীকে 50% সুস্থ করে দেয়। অঞ্জলির এই কথায় কার্তিক যেন তার প্রেমে একদম হাবুডুবু খেতে থাকে। এভাবেই তারা কখনো অফ টাইমে গল্প করে সময় পার করে, তো কখনো পার্কে কার রেসিং এ সময় কাটায়। আর এভাবেই তাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। একদিন কলেজের কিছু ছেলে অঞ্জলিকে নিয়ে বাজে কথা বললে অঞ্জলি রেগে কার্তিককে কল দিতেই যাবে, তার আগে পিছনে তাকিয়ে দেখে কার্তিক সবকটাকে মেরে শুইয়ে দিয়েছে। এভাবেই দুষ্টু মিষ্টি খুনসুটি আর ভালোবাসায় কেটে যায় 2 বছর। ভালোবাসার প্রথম 2 বছর স্বপ্নের মতো কেটে গেলেও বাস্তবতা যখন ভালোবাসায় ঢুকে যায় তখনই আসল সমস্যা শুরু হয়। কার্তিক এক রোগীকে দেখছিল, হঠাৎ অঞ্জলিকে ওয়ার্ড থেকে যেতে দেখে দৌড়ে তার পিছু আসে, কিন্তু অঞ্জলি প্রচুর রেগে আছে। কার্তিক অঞ্জলির কাছে আসলে অঞ্জলি রেগে বলে, গত রাতে কতবার কল দিয়েছি, রিসিভ করনি কেন? নিশ্চয়ই ওই হার্ষার সাথে ড্রিঙ্কস করছিলে। কার্তিক বলে, আমিও তো সকালে কতবার কল দিয়েছি। অঞ্জলি বলে, এখন সমান সমান হয়ে গেছি বলেই রেগে চলে যায়। কার্তিক মনের কষ্টে রাতে সবার সাথে ড্রিঙ্কস করতে বসে, তবে আজ সে আর ড্রিঙ্কস করে না। হাসা রাজুকে বলে, তুই কি আদেও পাস করতে পারবি? 7 বছর হয়ে গেল, এখনো আটকেই আছিস। হঠাৎ তখনই অঞ্জলি কার্তিককে কল দিয়ে বলে, শ্রাবন্তী দুলাভাই এখানে এসে চিল্লাপাল্লা করে গেছে, দয়া করে তুমিই সব সামলাও। কার্তিক রেগে শ্রাবন্তী দুলাভাইয়ের কাছে আসলে তারা রেগে কার্তিককে মারতে থাকে। কার্তিকও কম নাকি, এক একটাকে মেরে বিচে শুইয়ে দেয়। বিচে মারামারির খবর পেয়ে পুলিশ চলে আসে। পরের দিন সকাল হতেই কলেজের প্রিন্সিপাল কার্তিককে থানা থেকে ছাড়াতে আসে। অফিসার রেগে বলে, এই ছেলের জন্য আর কতবার এখানে আসবেন? আর একবার আসলে আমি আর আপনাকে সম্মান দিতে পারবো না। প্রিন্সিপাল সুব্রামানিয়াম কার্তিককে তার অফিসে ডেকে প্রচুর রেগে বলে, তুমি কি ভুলে গেছো তুমি একজন ডক্টর? এমন গুন্ডার মতো ব্যবহার কোন ডক্টরকে মানায় না। তোমার এখানে আর মাত্র 2 মাস আছে, খবরদার এই 2 মাস ভুলেও আমার সামনে আসবে না। বিকালে কার্তিক বাস্কেটবল খেলছে। অঞ্জলি এসে প্রচুর রেগে বলে, তুমি জীবনেও শুধরাবে না তাই না? মারামারি করতে কে বলেছিল? কার্তিক রেগে বলে, এসব নিয়ে পরে কথা হবে। অঞ্জলি চিৎকার করে বলে, বিকালে আমি বাসায় যাচ্ছি, কাল আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে বলেই দেয় হাঁটা। কার্তিক দৌড়ে এসে বলে, তুমি সোজা গিয়ে পাত্রপক্ষের সামনে বসে যাবে নাকি? তোমার বাবাকে আমাদের সম্পর্কে বলবে না? অঞ্জলি প্রচুর রেগে বলে, বাবাকে আমি কি বলবো? আমি যাকে ভালোবাসি সে একটা গুন্ডা যে মারামারি ছাড়া আর কিছুই পারে না। তুমি কাল ওই লোককে এত মেরেছো যে সে এখন আইসিইউতে। যদি তার কিছু হয়ে যায় তাহলে তোমার পুরো ক্যারিয়ার শেষ হয়ে যাবে। একবারও আমার কথা ভেবেছো? কার্তিক রেগে বলে, আরে তুমি তো কল দিয়ে যেতে বললে, আর শুধুমাত্র নিজের সুখ নিয়ে ভাবলে হয় না, আশেপাশের মানুষের কথাও তো ভাবতে হয়। অঞ্জলি রেগে বলে, আমি তোমাকে বলেছিলাম গিয়ে বুঝিয়ে বলতে, আর তুমি মারামারি শুরু করে দিলে বলেই রেগে চলে যায়। অঞ্জলি তার বাবা মার বাসায় আসে। বাবা বলে, এত ভালো ছেলে সহজে পাওয়া যাবে না। অঞ্জলি আমতা আমতা করে বলে, আমি একটা ছেলেকে ভালোবাসি যে আমার সাথে হাউস সার্জনের ডিগ্রি নিবে। ছেলেটা অনাথ, আমাদের জাত বা ধর্মের সাথে তার কোনো মিল নেই, কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে আর আমাকে আজীবন আগলে রাখবে। বাবা বেশ অবাক হয়ে গেলেও শান্তভাবে বলে, বিয়ে মানে শুধু 2টা মানুষের মিল না, বরং 2টা পরিবারের মিল। 40 বছর ধরে যে সম্মান নিয়ে এই গ্রামে আছি সেটা আমি তোমার কারণে নষ্ট করতে পারবো না। তুমি যদি আমাদেরকে চাও তাহলে আমার পছন্দের ছেলেকে বিয়ে করো, আর যদি ওই ছেলেকে চাও তাহলে ভেবে নেবে তোমার বাবা মা মারা গেছে। অঞ্জলি বলে, চাইলে টাকা কামানো সম্ভব, তুমি চাইলে কিছু অভ্যাসও বদলে ফেলা সম্ভব, কিন্তু তুমি আমাকে 20 বছর লালন পালন করেছো, তার জন্য আমি আমার বাকি জীবন অচেনা এক লোককে বিয়ে করার ভুলে কান্না করতে পারবো না বলেই গ্রাম থেকে সোজা তার হোস্টেলে চলে আসে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতেই অঞ্জলি বাসায় ফিরে আসে। এমন ভেজা অবস্থায় বসে কার্তিক আর তার বাবার কথাগুলো ভাবতে থাকে। বাবা আর কার্তিকের কথাগুলো তার মাথায় বাড়ি খাচ্ছে। হঠাৎ তার প্রচুর ঠান্ডা লাগে, শীতে রীতিমতো কাঁপা শুরু করে দেয়। নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। হাতের কাছে থাকা ফোনটা যে ধরবে সেই শক্তিটুকু হারিয়ে ফেলে। মেঝেতে পড়ে গিয়ে হাত পা কুকড়ে কাঁপতে থাকে, সাথে সাথেই মুখ থেকে গ্যাজা বের হয়। ফাঁকা ফ্ল্যাটে সে এভাবেই পড়ে থাকে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে করে অঞ্জলিকে হাসপাতালে আনা হয়। সুব্রামানিয়াম অঞ্জলির রিপোর্ট দেখে বলে, অঞ্জলির ব্রেন ইনজুরি হয়েছে, যেটাকে বলা হয় অ্যাকওয়ার্ড ইনজুরি। আসলে ব্রেন ইনজুরি 2 প্রকার, একটা ট্রমাটিক আর আরেকটা অ্যাকওয়ার্ড। ট্রমাটিক ইনজুরি হলো কোনো আঘাত বা অ্যাক্সিডেন্টের কারণে হয়, তবে অ্যাকওয়ার্ড ইনজুরি হয় ইমোশনাল ড্যামেজ বা অতিরিক্ত স্ট্রেসের কারণে। অ্যাকওয়ার্ড ইনজুরির লক্ষণ হলো বমি বমি আসা, খিঁচুনি, মাথা ঘোরানো। এই সবকিছুর
সাথে সবচেয়ে বড় সিমটম হলো অতিরিক্ত তাপ সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলা। মনে করো অঞ্জলি একটা কফির কাপ ধরলো, সাথে সাথেই তার শরীরে তাপ বেড়ে যেতে পারে, আর এই তাপকে যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে 30 মিনিটের মধ্যে অতিরিক্ত জ্বরের কারণে সে মারা যাবে। ঠান্ডার ক্ষেত্রেও একই নিয়ম। যদি হঠাৎ ঠান্ডা কিছু ধরে বা ঠান্ডা কিছু খেয়ে ফেলে তখনও সমস্যা। আবহাওয়া পরিবর্তনের কারণে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বাড়লে বা কমলেই অঞ্জলির জন্য সেটা ক্ষতিকর। একটা ঠান্ডা কিছু খেলো আর সাথে সাথেই শরীর ঠান্ডা হতে শুরু করবে। যত ঠান্ডা হবে তত বেশি সে প্যারালাইজের মতো হয়ে যাবে। এই তাপ সহ্য করতে না পারলে 15 মিনিটের মধ্যেই সে মারা যাবে। তবে অঞ্জলিও স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করতে পারবে। সবসময় তাপ সমান থাকে এমন জায়গায় রাখতে হবে। টেম্পারেচার সবসময় 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে। তাকে স্বাভাবিক তাপমাত্রার খাবার দিতে হবে। পাহাড়ের চূড়া বা অতিরিক্ত তাপদাহ থেকে দূরে থাকতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যেন কোনো কিছুতে খুব বেশি কষ্ট না পায়। অঞ্জলি সবার মতো স্বাভাবিকভাবেই জীবন কাটাতে পারবে, বিয়ে করতে পারবে, কিন্তু তার স্বাভাবিক টেম্পারেচার হতে হবে 28 ডিগ্রি সেলসিয়াস। তাকে যে বিয়ে করবে তার অঞ্জলিকে খুবই যত্নে আর সাবধানে রাখতে হবে, কারণ অঞ্জলি এখন কাচের পুতুলের মতো। একটু 19 থেকে 20 হলেই সব শেষ। নিচের সবচাইতে কাছের মানুষটার এমন অবস্থা শুনে কেউ কি আর ভালো থাকতে পারে? কার্তিক মুখটা মলিন করে অঞ্জলির কাছে আসে। কার্তিককে দেখে অঞ্জলি জিজ্ঞেস করে, আমাকে এই পোশাকে কেমন লাগছে? কার্তিক বলে, বরাবরের মতোই, একদম পরীর মতো লাগছে, বলেই হেসে দেয়। অঞ্জলি বলে, আমার বোঝা তুমি সারা জীবন বয়ে নিতে পারবে না, তাই হাসি মুখে আমাকে ছেড়ে চলে যাও। কার্তিক অঞ্জলির কথাকে পাত্তা না দিয়ে অঞ্জলির বাবাকে কল দিতে গেলেই অঞ্জলি বলে, আমি বাবাকে বাদ দিয়ে তোমাকে বেছে চলে এসেছি। কার্তিক বলে, হয়েছে, তুমি আর কত চিন্তা করবে, তুমি চুপচাপ বিশ্রাম নাও, তোমাকে সুস্থ করার দায়িত্ব আমার। এভাবেই কার্তিকের ভালোবাসা আর যত্নে অঞ্জলি একটু একটু করে সুস্থ হয়ে যায়। অঞ্জলিকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় এসি লাগিয়ে তাতে 28 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়। সবার থেকে লুকিয়ে কার্তিক কাকে যেন বলে, সব রেডি তো? এরপর গাড়িতে করে অঞ্জলিকে নিয়ে সোজা চলে আসে রেজিস্ট্রার অফিসে। অঞ্জলি বেচারি কিছু বুঝতেই পারে না, হাসতে হাসতে বলে, রেজিস্ট্রার 30 মিনিটের মধ্যেই আসবে। অঞ্জলি অবাক হয়ে জিজ্ঞেস করে, কার বিয়ে? তোমরা আমাকে কিছু বলছো না কেন? কার্তিক হুট করে অঞ্জলিকে টেনে উপরে এনে বলে, আমি জানি না তোমাকে দেখলেই আমার হার্টবিট এত কেন বেড়ে যায়, তবে এটা জানি যে তুমি আমাকে জীবনের আসল মানে বুঝিয়েছো। তুমি আমাকে ভালোবাসা আর যত্নের মানে বুঝিয়েছো। একটা দিন তোমার সাথে কথা না হলে মনে হয় আমি যেন সব হারিয়ে ফেলেছি, আর তোমাকে ছাড়া আমার জীবন। বলার সাথে সাথেই কার্তিকের চোখ ছলছল করে ওঠে। কান্না করতে করতেই কার্তিক বলে, তোমার সব সমস্যাকে মনে হয় আমার দায়িত্ব, আর তোমার পছন্দকে মনে হয় আমার পছন্দ। আমার বাচ্চারা যদি জিজ্ঞেস করে আমার জীবনের প্রথম ভালোবাসাকে, তাহলে আমি বলবো, গিয়ে তোমার মাকে দেখো। বলে হাঁটু গেড়ে বসে বলে, তোমার জীবনের প্রতিটা দিন আমাকে উপহার হিসেবে দিবে। আমি তোমার প্রতিটা দিন সুন্দর কিছু মুহূর্তে ভরাতে চাই। খুশিতে অঞ্জলির চোখে পানি চলে আসে। হাসতে হাসতেই অঞ্জলি বলে, হ্যাঁ, বলেই কার্তিককে জড়িয়ে ধরে। কার্তিক বলে, তুমি চাইলে আমি তোমার বাবা আর মায়ের হ্যাঁ বলা পর্যন্ত অপেক্ষা করতে পারি। অঞ্জলি বলে, না, আমরা আজ এখনই বিয়ে করব। কার্তিক একটা শাড়ির বাক্স অঞ্জলিকে দিতেই অঞ্জলির পাশের রুমে রেডি হতে চলে যায়। বাইরে কার্তিক সেই দরজার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে, যেন আজ সে কোনোভাবেই এই মুহূর্তকে মিস করতে চায় না। সবার প্রথমে সেই আজ অঞ্জলিকে বিয়ে সাজে দেখবে। অঞ্জলির শাড়ি পরে বের হতেই কার্তিক মুগ্ধ হয়ে তাকে দেখতে থাকে। তারপর হাত ধরে টেনে নিয়ে আসে রেজিস্ট্রারের কাছে। হাসি মুখে দুজন সাইন করে। তাদের সাক্ষী হিসাবে তাদের বন্ধুরাও সাইন করে দেয়। সবাই এদের এক হতে দেখে অনেক খুশি। কার্তিক পরম যত্নে অঞ্জলিকে মঙ্গলসূত্র পরিয়ে দেয়। এরপর একে অপরকে মালা পরিয়ে দেয়। আজ যেন অঞ্জলির খুশির কোনো সীমা নেই। তার মুখে হাসি মুক্তোর মতো ঝরছে। বেচারা বন্ধুরা গাড়ি তো আর সাজাতে পারে না, তাই অটো সাজিয়ে নব্য বিবাহিত কাপলকে সমুদ্র পাড়ে ঘোরাতে নিয়ে আসে। সমুদ্র পাড়ে কিছুক্ষণ হেঁটে দুইজন চুপচাপ দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখতে থাকে। সমুদ্র পাড়ে বসে বিয়ের খাওয়া দাওয়া শেষে সবাই চলে আসে অঞ্জলির ফ্ল্যাটে। বন্ধুরা তাদের জন্য সুন্দর করে বিছানা সাজায়। হাসি ঠাট্টার মধ্য দিয়েই তারা এই সুন্দর রাতটা পার করে। অঞ্জলি কার্তিকের বুকের উপর ঘুমিয়ে যায়, আর নিচে কার্তিকের সব বন্ধুরা। মানে গরিবের বিয়ে আর কি, একটাই রুম, তাই এভাবেই নব্য দম্পতি রাত কাটে। গল্প চলে আসে বর্তমানে। সুব্রমণিয়াম কার্তিককে বলে, একটা সুসংবাদ আছে, অঞ্জলির রোগ ঠিক করা সম্ভব। কার্তিক অনেক খুশি হয়ে যায়। সুব্রমণিয়াম বলে, আমার ফ্রেন্ড রিচার্ড জর্জিয়ায় ব্রেন ইনজুরির উপর রিসার্চ করছে, তোমরা দুজনে সেখানে যাও। যেহেতু তুমি আর অঞ্জলি এই কলেজের মেরিট স্টুডেন্ট, তাই ইউনিভার্সিটি তোমাদের সকল খরচ বহন করবে। কার্তিক খুশিতে উঠে গিয়ে সুব্রমণিয়ামকে জড়িয়ে ধরে। সুব্রমণিয়ামের কথা মতো কার্তিক অঞ্জলিকে নিয়ে জর্জিয়ায় এই আশায় পাড়ি জমায় যে অঞ্জলি সুস্থ হয়ে যাবে। রিচার্ডের বাসায় তাদের থাকার ব্যবস্থা হয়। বাসায় ঢুকতেই একটা বিড়াল সামনে আসলে অঞ্জলি ভয়ে কার্তিককে জড়িয়ে ধরে। ভেতরে এসে এত বড় বাসা দেখে অঞ্জলি অবাক হয়ে যায়। কার্তিক কোনো উত্তর না দিয়ে তাকে শক্ত
শক্ত করে জড়িয়ে ধরে বলে, জীবনে যত সমস্যায় আসুক না কেন, তুমি থাকলে সেসব সমস্যা কোনো সমস্যাই না। দুজনে তাদের নতুন সংসার গোছাতে শুরু করে। অঞ্জলি খুব সুন্দর একটা ফুলদানি কেনে, এরপর বাসায় এনে সাজিয়ে রাখে। সকালে পূজার শব্দে কার্তিকের ঘুম ভাঙলে কার্তিক মনে মনে বলে, ভালোবাসার মানুষ সাথে থাকলে জীবনের সুখের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। কার্তিক রেডি হয়ে নিচে নামতে নামতে অঞ্জলিকে বলে, অমরের সাথে দেখা করতে যাচ্ছি, ফিরতে সন্ধ্যা হবে। পাশের প্রতিবেশীরা তেলেগুড়, কিছু দরকার হলে ওদেরকে বলতে পারো। কার্তিক চলে যাওয়ার কিছুক্ষণ পরে অঞ্জলির প্রতিবেশীর দরজায় নক করে। দরজায় লেখা সঞ্জয় গুপ্তা। এক মহিলা দরজা খুলে অঞ্জলি যখন বলে, পাশের বাসায় নতুন এসেছি, মহিলাটি কেমন ভাবে যেন সেই বাসার দিকে তাকায়। অঞ্জলি বলে, কোনো সমস্যা নাকি? মহিলাটি বলে, না। অঞ্জলি বলে, আসলে আমার বাসায় পানি শেষ, তাই নিতে এসেছিলাম। মহিলাটি অঞ্জলিকে ভেতরে নিয়ে যায়। কার্তিক অমরের সাথে ডক্টর রিচার্ডের সাথে কথা বলতে আসে। রিচার্ড কার্তিককে বলে, আগে অঞ্জলি কিছু বেসিক টেস্ট করাতে হবে, তারপরই আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারবো। রিচার্ড জিজ্ঞেস করে, অঞ্জলি কোথায়? কার্তিক বলে, আমি বাসায় রেখে এসেছি, আর বাইরে যেতে মানা করেছি। রিচার্ড বলে, না, এটা ভুল করেছো, ওকে এক জায়গায় থাকতে বলা উচিত না। ওর ব্রেনে অনেক ধরনের স্ট্রেস চলছে, তাই ওকে কাজের মধ্যে রাখতে হবে। তুমি আপাতত কাল অঞ্জলিকে নিয়ে আসো, বাকিটা পরে দেখছি। অঞ্জলি কার্তিককে কল দিয়ে বলে, প্রতিবেশী আন্টি আমাদের ডিনারে দাওয়াত দিয়েছে, তুমি তাড়াতাড়ি আসো। কার্তিক সন্ধ্যায় ফিরে আসে, দেখে ড্রেনের পাশে সেই বিড়ালটা মরে পড়ে আছে। কার্তিক বিষয়টাকে পাত্তা না দিয়ে ডিনারে সঞ্জয়ের বাসায় আসে। ডিনারে সবার সাথে পরিচয় হয়। ডিনার করে এসে কার্তিক শুয়ে পড়লেও অঞ্জলির ঘুম আসে না। অঞ্জলি কার্তিককে জিজ্ঞেস করে, পাশের বাসার আন্টিকে এই বাসার কথা বললে সে যেন কেমন ভাবে তাকালো, এই বাসায় কি কিছু হয়েছিল? কার্তিক বলে, কাল সকালে টেস্ট করাতে হবে, এখন ঘুমাও বলেই জোর করে টেনে শুইয়ে দেয়। পরের দিন সকালে অঞ্জলির সমস্ত টেস্ট করানো হয়। হাসপাতালের ক্যান্টিনে রিচার্ড বলে, অঞ্জলির সব রিপোর্ট চলে এসেছে, সব ঠিক আছে, কিন্তু ওকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে হবে, তাহলে একদম সুস্থ থাকবে। বাকি তো তোমরা দুজন ডক্টর, সব ভালোই বুঝবে, কিন্তু তোমরা কাজ না করে এতদিন এখানে কিভাবে থাকবে? এক কাজ করো, এখানেই জয়েন হও, তোমাদের এক্সপিরিয়েন্সও হবে, আর ফিরে গিয়ে নিজেদের ক্লিনিকও করতে পারবে। রিচার্ড চলে গেলে কার্তিক বলে, এই খবর তোমার বাবাকে জানাও। অঞ্জলি জিজ্ঞেস করে, এত তারা কিসের? পরে বলবো। কার্তিক বলে, আসলে আমার বাবার মা নেই তো, তাই বলছিলাম। আজ আমি অনেক খুশি। কার্তিক রিচার্ডের হাসপাতালে জয়েন করলে সামিরা নামের এক ডক্টর কার্তিককে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। অঞ্জলিও এই হাসপাতালে জয়েন করে তার সব কলিগদের সাথে পরিচিত হয়। লক্ষ্য করলে দেখা যায় অঞ্জলি বাম হাত দিয়ে সব কাজ করে। দুজনের কাজ শেষে একসাথে বাসায় ফেরে। বেশ ভালোই কেটে যাচ্ছিল তাদের নতুন জীবন। রাত 2:28। অঞ্জলি পানি নিতে নিচে কিচেনে আসে। কিছুক্ষণ পর জোরে কাঁচ ভাঙার শব্দে কার্তিক কেঁপে ঘুম থেকে ওঠে। পাশে অঞ্জলিকে না দেখে দৌড়ে নিচে এসে দেখে অঞ্জলি ভয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে। স্ল্যাবের উপর থেকে সাদা একটা বিড়াল লাফ দিচ্ছে। অঞ্জলি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুমি না বললে বিড়ালটা মারা গেছে? কার্তিক বলে, সাদা বিড়াল কি দুনিয়ায় একটাই আছে নাকি? তাড়াতাড়ি রুমে চলো। প্রথম সার্জারি শেষে কার্তিকের সেই ফিমেল কলিগ সামিরা কার্তিকের প্রথম কেস সলভে শুভকামনা দিয়ে বলে, পার্টি দিবে না? কার্তিক বলে, প্ল্যান করেছি, পরে জানাবো। সামিরা বলে, একটা লং ড্রাইভে তো যেতেই পারি। কার্তিক বলে, আসলে অঞ্জলি বাসায় একা, আমাকে এখন যেতে হবে। সামিরা বলে, ঠিক আছে, আমি তোমাকে নামিয়ে দিব। কার্তিক ফিরে আসলে অঞ্জলি গাড়ির শব্দ পেয়ে বাইরে তাকিয়ে মুচকে হাসতে থাকে। কার্তিক সামিরাকে কফির জন্য ভেতরে ডাকলে সে মানা করে দেয়। কার্তিক বাসায় ঢুকেই ক্লান্ত হয়ে সোফায় বসে পড়লে অঞ্জলি জিজ্ঞেস করে, কি হয়েছে? সামিরা কি তোমাকে হতাশ করে দিয়েছে? কার্তিক এক ঢোক পানি খেয়ে বলে, কাল থেকে আমার নাইট ডিউটি, তোমাকে একা রেখে যাওয়াটা উচিত হবে না, আমাদের সাপ্তাহিক ছুটি ছাড়া দেখাও হবে না। অঞ্জলি তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আমি সাবধানে থাকবো। আমাকে কি কাঁচের বোতল বানিয়ে রেখেছো? আমাকে নিয়ে এত চিন্তা করো না, সব ম্যানেজ হয়ে যাবে। কার্তিক মনে মনে বলে, আমি তোমাকে কাঁচের পুতুলের মতোই যত্ন করতে চাই, কিন্তু তোমার স্বাধীনতায় বাধা হতে চাই না। অঞ্জলির সব পরিস্থিতিকে হাসি মুখে মেনে নেওয়ায় কার্তিক ও অঞ্জলির খুশিতে অনেক খুশি। দুজনে নতুন ডিউটি টাইম অনুযায়ী কাজ করা শুরু করে। কার্তিক বাসায় থাকলে অঞ্জলি হাসপাতালে থাকে, আর অঞ্জলি বাসায় থাকলে কার্তিক হাসপাতালে থাকে। পাশের বাসার আন্টির সাথে কথা বলে অঞ্জলির সময় বেশ ভালোভাবেই কাটতে থাকে। কার্তিক সকালে বাসায় ফিরে দেখে অঞ্জলি নোটে লিখেছে, ব্রেকফাস্ট বানিয়ে রেখেছি, খেয়ে নিও, মিস ইউ। এই ছোট্ট কয়টা কথা দেখে কার্তিকের সারা রাতের ক্লান্তি এক নিমিষেই শেষ হয়ে যায়। ভালোবাসার মানুষের ছোট্ট একটা কথাও অপর মানুষকে খুশির জোয়ারে ভাসাতে পারে। তাই অঞ্জলির এমন ছোটখাটো যত্নে কার্তিকের খুব ভালো লাগে। একদিন সকালে গাড়ি ক্লিন করার সময় সঞ্জয় কার্তিককে জিজ্ঞেস করে, অঞ্জলির এমন অবস্থায় ও কি কাজ করতে দেওয়াটা কি ঠিক? এদিকে সঞ্জয়ের স্ত্রী অঞ্জলিকে জিজ্ঞেস করলে অঞ্জলি বলে, এই ডক্টরি পেশাটা আমার পরিচয়। কার্তিকও চায় আমি ইন্ডিপেন্ডেন্ট হই, আর এটাই আমি, তাই আমার পক্ষে পরিবর্তন সম্ভব না। সঞ্জয়ের স্ত্রী বলে, বুঝি না যে তোমরা একে অপরকে না দেখে এক সপ্তাহ কিভাবে থাকো।
কার্তিক বলে এটাই তো আসল মজা, সারা সপ্তাহ অপেক্ষা করি কবে ছুটির দিন আসবে, কবে আমাদের দেখা হবে। দুজনে দেখা না হলেও ভালোবাসা এক ফোঁটাও কমে না। একদিন গুপ্তার মেয়ে গীতা চিড়ে নিতে অঞ্জলির বাসায় আসে। টিভিতে চিরকুট দেখে জিজ্ঞেস করে, তোমাদের লাভ স্টোরিটা কি আমাকে বলবে? কে কাকে আগে প্রপোজ করেছিলে? অঞ্জলি গল্প বলা শুরু করে। 3 বছর আগে একদিন সমুদ্রের পাড়ে কার্তিক একা একা বসে আছে। অঞ্জলি এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, ডেকেছো কেন? কার্তিক জিজ্ঞেস করে, মুভি দেখবে? অঞ্জলি বলে, আমি আমার বন্ধুদেরকে বলেছি 15 মিনিটে আসছি, এই কথা ছাড়া অন্য কিছু থাকলে বলো। কার্তিক বলে, তুমি দেখতে সুন্দর, চরিত্রটাও অনেক ভালো, তুমি যখন খোলা চুলে ঘুরে বেড়াও ভালোই লাগে, তুমি যখন রাগ করো তখন অন্যদিকে তাকিয়ে কথা বলো, আর যখন খুশি হও তখন তোমার চেহারায় অন্যরকম এক মাধুর্য থাকে, তোমাকে ভালো না বাসার আর কোনো কারণই আমার কাছে নেই বলেই লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। অঞ্জলি মুচকি হাসি দিয়ে বলে, তোমাকেও আমার ভালো লাগে, তুমি যেভাবে ক্লাসে মনোযোগী থাকো, কথা শুরু করে ভালোভাবে কিন্তু কথা শেষ করো ঝগড়া দিয়ে, এগুলো আমারও ভালো লাগে, তোমাকেও না বলার কোনো কারণ দেখছি না, কিন্তু আমার একটু সময় লাগবে বলেই লজ্জায় অঞ্জলি দৌড় দেয়। কার্তিক চিৎকার করে বলে, আমি এই ক্যাম্পাসে আর 3 বছর আছি, তার আগেই জবাব দিয়ে দিও, কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। এইটুকু বলার পরই গীতাকে তার মা ডাক দেয়। গীতা চলে গেলে অঞ্জলি পুরনো সেই কথাগুলো মনে করে অন্যমনস্ক হয়ে ফ্রিজ থেকে মালটা বের করে কাটতে গেলেই তার হাত কাঁপতে শুরু করে। মালটা থেকে রীতিমতো ধোঁয়া বের হতে থাকে। কিছুক্ষণ পর কার্তিক ডিউটি থেকে ক্লান্ত হয়ে ফিরে সোফায় শুয়ে অঞ্জলিকে ডাক দেয়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায় না। কিচেনের দিকে তাকালে দেখে অঞ্জলি ফ্লোরে পড়ে আছে। কার্তিক দ্রুত অঞ্জলিকে রুমে নিয়ে এসে আগুন ধরিয়ে হাত পা মালিশ করতে থাকে। ফ্রিজ থেকে মালটা বের করায় সেটার টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসের কম হওয়ায় অঞ্জলির এই অবস্থা হয়েছে। আর কয়েক মিনিট পার হলেই অঞ্জলি হয়তো মারাই যেত। আগুন জ্বালিয়ে অঞ্জলিকে স্বাভাবিক তাপমাত্রায় ফেরানোর চেষ্টা করতে থাকে। কিছুদিন পর তারা উইকেন্ডে ঘুরতে বের হয়। এভাবে হাসি খুশি তাদের ভ্যাকেশন পার করে। একদিন হঠাৎ ফাকরু কার্তিকদের বাসায় আসে। ফাকরুকে এখানে দেখে দুজনে অবাক হয়ে যায়। যে ফাকরু ঠিকমতো পাস করতে পারতো না, সে জর্জিয়ায় পিজি করতে আসলো কিভাবে? এটা বেচারা কার্তিক তো বুঝেই উঠতে পারে না। ফাকরু তাকে পাত্তা না দিয়ে বলে, আমার সাথে হাসাও এসেছে, তবে সে এখন ফ্ল্যাট গুছাচ্ছে। বেচারা কার্তিক এখনো ট্রমায় যে ফাকরু কিভাবে আসলো। যাই হোক, ফাকরু একই হাসপাতালে জয়েন করে। কার্তিক অঞ্জলিকে কল দিয়ে বলে, রেনুর কেসে 13 ঘন্টা ডিউটি পড়েছে। অঞ্জলি বলে, কোনো সমস্যা নাই, তুমি চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখতে পারবো, তুমি তাড়াতাড়ি চলে আসো, একটা সারপ্রাইজ আছে। কার্তিক কিছু জিজ্ঞেস করার আগেই অঞ্জলি কল কেটে দেয়। রেনু মানে মাথা জোড়া 2 বোনের অপারেশনের আগে সকল ডক্টরকে ট্রেনিং দেওয়া হয়। এরপরেই শুরু হয় আসল অপারেশন। এদিকে কালো মেঘ করে জোরে জোরে বিদ্যুৎ চমকানো শুরু হয়। অপারেশন শেষে কার্তিক কেবিনে আসলে ফাকরু কল দিয়ে বলে, অপারেশনে সাকসেসফুল হলো, পার্টি দিবি না? 1 বোতল বিয়ার নিয়ে আয়, আজকের ওয়েদার দেখেছিস অনেক সুন্দর। কার্তিক বলে, অঞ্জলি বাসায় একা, তাই অন্য একদিন আসবো। কলকাতার পরে কার্তিকের ফাকরুর কথা মনে পড়ে। তাড়াতাড়ি বাইরে তাকিয়ে দেখে আকাশ একদম অন্ধকার হয়ে গেছে। এমন সময় টেম্পারেচার 28 ডিগ্রি সেলসিয়াসে কখনোই থাকবে না, তাই তাড়াতাড়ি অঞ্জলিকে কল দেয়, কিন্তু অঞ্জলি কল রিসিভ করে না। কার্তিক এত টেনশন আর সহ্য করতে না পেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অঞ্জলি কল ধরছে না দেখে পাশের বাসার সঞ্জয় স্ত্রীকে কল দেয়, কিন্তু সেও রিসিভ করে না। দ্রুত বাসায় এসে কোন রকমের দরজা খুলে চিৎকার করে অঞ্জলিকে ডাকতে থাকে। সারা ঘরে কোথাও না পেয়ে সিঁড়ি বেয়ে বেডরুমে আসে। রুমে ঢুকতেই দেখে সাদা কাপড়ে পেঁচিয়ে অঞ্জলি এক কোনায় কাচুমুচু হয়ে বসে আছে। কার্তিক ভয়ে ভয়ে তার সামনে বসতে দেখে অঞ্জলির স্থির দৃষ্টিতে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। কার্তিক ভয়ে ভয়ে অঞ্জলিকে নাড়া দিলেই অঞ্জলি ঠিক সেভাবেই মূর্তির মতো পড়ে যায়। কার্তিক ভয়ে আটকে ওঠে, চমকে গিয়ে দরজার দিকে সরে যায়। কার্তিক কোনোভাবেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার সাজানো গোছানো জীবন এভাবে শেষ হয়ে যাবে তা সে কোনোদিনও দুঃস্বপ্নেও ভাবেনি। এত কষ্ট করেও সে তার ভালোবাসার মানুষটাকে বাঁচাতে পারলো না। এই পর্যন্ত পড়ার পর ডেভিড দেখে ডায়েরির বাকি পেজে আর কিছুই লেখা নেই। হাসপাতাল থেকে কল আসে যে কার্তিকের জ্ঞান ফিরেছে। ডেভিড কার্তিকের ক্যাবিনে এসে তাকে তার আইডি কার্ড দেখায়। কার্তিক এবার তার গল্পের বাকিটুকু বলে। কার্তিক সারা রাত অঞ্জলির লাশের দিকে এক নজরে তাকিয়ে থাকে। সে যেন একদম শকে চলে গেছে। হাসপাতাল থেকে অঞ্জলির লাশ নিয়ে যাওয়া হয়। অঞ্জলিকে হারিয়ে কার্তিক যেন জীবন্ত লাশ হয়ে গেছে। ফাকরু হাসা তাকে ডাকলেও সে ওভাবেই বসে থাকে। বাধ্য হয়ে ফাকরু, রিচার্ড, সামিরা আর হাসা মিলে জর্জিয়াতেই অঞ্জলির অন্তিম সংস্কার করে। মেয়ের মৃত্যুর খবরে বাবা মা একদমই স্তব্ধ হয়ে যায়। কখন সকাল হয় কখন রাত কার্তিক তা জানেই না। ফাকরু প্লেটে ভাত দিলে কার্তিক হাবাইতের মতো খেতে থাকে, যেন সে বহু বছর না খেয়ে আছে। সারা দিন রাত রুমে বসে স্মোক করতেই থাকে। সবার সাথে বসে থাকলেও অন্যমনস্ক হয়ে গ্লাস দেখতে থাকে। হঠাৎ কি মনে হয় গ্লাসটা আছড়ে ভাঙে। হাসা আর ফাকরু তাকে স্বাভাবিক জীবনে আনার নানা রকমের চেষ্টা
করতে থাকে, কিন্তু কিছুতেই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে না। প্রতিটা মুহূর্ত অঞ্জলির স্মৃতি তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। হাসপাতাল থেকে অঞ্জলির ডেস্কের সব জিনিস দিয়ে গেলে কার্তিক তাতে পরম যত্নে হাত বোলায়। অঞ্জলির জামা কাপড় শুকে অঞ্জলিকে অনুভব করার চেষ্টা করতে থাকে। অঞ্জলির সেই মায়া মাখা চেহারা, মিষ্টি হাসি সব চোখের সামনে ভেসে উঠতেই কার্তিক অঞ্জলির জামা জড়িয়ে চিৎকার করে কান্না করতে থাকে। কষ্টের যন্ত্রণায় জোরে জোরে মেঝেতে বাড়ি দেয়। সে কোনোভাবেই অঞ্জলির এমন মৃত্যু মানতে পারছে না। কেটে যায় 2 মাস। একদিন হাসা আর ফাকরু এসে কার্তিককে সারা বাসায় খুঁজেও পায় না। হাসা বেলকনিতে গিয়ে দরজা খুলে নিচে তাকাতেই দেখে কার্তিক বাসার পেছনে আঙিনায় নেশার ঘোরে বমি করে তার উপরেই শুয়ে আছে। হাসা এক বালতি পানি মেরে তার হুঁশ ফেরায়। বাসায় নিয়ে 1 কাপ কফি দিয়ে হাসা বলে, আমি ছোট থাকতে আমার বাবা মারা যায়, আমার মাই আমাকে বড় করেছে। সে চাইতো আমি যেন ডক্টর হই। ক্লাস 9-এ থাকতে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমরা অনেক ডক্টরের কাছে যাই, কিন্তু কেউ জানতেই পারেনি মায়ের আসলে কি হয়েছিল। একদিন আমার আঙ্কেল স্কুলে এসে আমাকে নিয়ে যায়। বাসায় গিয়ে দেখি মা মারা গেছে। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নেই, মা যা চাইতো আমি তাই করব, তাহলেই মা খুশি থাকবে। তেমনি অঞ্জলিও তোর সাথেই আছে, তুই হাসি খুশি থাকলে সেও খুশি থাকবে। ফাকরু বলে, হাসা ঠিকই বলেছে। কার্তিক তার বন্ধুদের কথা ভাবতে থাকে। কার্তিক সিদ্ধান্ত নেয় সে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ধীরে ধীরে কার্তিক নিজেকে সামলে নেয়, কারণ এটাই তো অঞ্জলি চেয়েছিল। সে বলেছিল ভালোবাসা দিয়ে চিকিৎসা করতে। অঞ্জলির জায়গায় এখন সে ভালোবাসা আর যত্ন নিয়ে রোগীদেরকে দেখবে। নিজেকে গুছিয়ে কার্তিক তার জীবন নতুন ভাবে শুরু করে, কারণ সে জেনে গেছে অঞ্জলি তার মধ্যেই আছে। কার্তিক হাসপাতালে ফিরে তো আসে, তবে আগের মতো আর কারোর সাথে কথা বলে না। প্রতিটা মুহূর্তে সে অঞ্জলির স্মৃতি হাতড়ে বেড়ায়, হোক সেটা আয়নায় লাগানো ছোট টিপ অথবা রাস্তার পাশে বসে থাকা অঞ্জলি। এক সন্ধ্যায় রাস্তার পাশে বসে কার্তিক অঞ্জলিকে বলে, আমাদের মেয়ে ইন্ডিয়া আর জর্জিয়া 2 দেশের কালচারই ফলো করবে। অঞ্জলি অভিমান করে বলে, আগেই ভেবে নিয়েছো যে আমাদের মেয়ে হবে? কার্তিক বলে, হ্যাঁ, আমাদের মেয়ে একদম তোমার মতো হবে। রাতে বাসায় ফিরে কার্তিক রিল্যাক্সে সোফায় বসলে বাতাসে জানালায় খচখচ শব্দ পেয়ে উঠে গিয়ে জানালা লাগিয়ে দেয়। হঠাৎ খেয়াল করে টিভিতে একটা চিরকুট লেখা, তাতে লেখা কেমন আছো। কার্তিক অবাক হয়ে আলমারি খুলে আগের চিরকুটের সাথে মিলিয়ে দেখে একই রকমের হাতের লেখা। কার্তিক হতবাক হয়ে তাকিয়ে থাকে। যাই হোক, রাত 2:20 অঞ্জলির পারফিউমের স্মেল পেয়ে কার্তিক লিভ ইন এরিয়াতে এসে দেখে সমস্ত এরিয়ায় অঞ্জলির পারফিউমের স্মেল। পুরো হল অঞ্জলি যেভাবে পছন্দ করত একদম সেভাবে সাজানো। টেবিলের উপরে ফুলদানিটাও অঞ্জলির পছন্দ মতো জায়গায় রাখা। কার্তিক ঠিক বুঝে উঠতে পারে না এই বাসায় আসলে কি হচ্ছে। পরের দিন আবারও বাসায় ফিরে দেখে চিরকুটে লেখা, আমি তোমার সাথে আরো সময় কাটাতে চাই, কিন্তু আমার আরো সময় লাগবে। কার্তিকের মনে পড়ে অঞ্জলি সেই প্রথম দেখা থেকেই তাকে এই কথাটাই বলতো যে তার আরো সময় লাগবে। কার্তিক হাসপাতালে তার ক্যাবিনে বসেছিল। হঠাৎ তার মনে হয় দেয়ালে একটা নোট লাগানো। সেদিকে এগিয়ে যেতে যাবে, তখনই এক নার্স ডাক দিয়ে দেখে সেখানে কিছুই নেই। কিছুক্ষণ পর কার্তিক কেবিনে এসে কিছুক্ষণের জন্য চোখ বোঝে। চোখ খুললেই দেখে পুরো রুমের দেওয়ালে চিরকুটে ভরে গেছে। ভয়ে দৌড়ে গিয়ে ফাকরুকে ডেকে আনে, কিন্তু ফিরে দেখে রুম একদমই স্বাভাবিক, দেওয়ালে কোনো নোট নেই। ক্যান্টিনে বসে তার সাথে ঘটা সব ঘটনা হাসা আর অমরকে বললে হাসা বলে, যখন কেউ মারা যায় তখন সেই জায়গাটা খালি করে দিতে হয়, না হলে তাদের স্মৃতি তাড়া করে বেড়ায়। এইসব অপ্রাকৃতিক ঘটনা, চিরকুট সবই তোর কল্পনা। সমস্যা ওই বাসায় না, বরং তোর ব্রেনে, তাই বাসাটা খালি করে দে। কার্তিক বলে, আমি এতটাও ছোট মানুষ না যে আমি এসব কল্পনা করব। আর অঞ্জলির স্মৃতি আমার জীবন, তাই আমি ওই বাসা খালি করব না। হাসা বলে, তুই ওখানে একা থাকলে এসব হবেই। 1 বোতল বিয়ার নিয়ে সব ঠিক হয়ে যাবে। কার্তিক তার বন্ধুদেরকে বাসায় নিয়ে আসে। হাসা বাসায় ঢুকতেই এমন ভাব করে যেন তাকে ভূতে ধরেছে। অমর হাসা ন্যাকামি বাদ দিয়ে তাকে ধাক্কা মেরে ভেতরে আসে। আজ টিভিতে চিরকুট তো রাখা, কিন্তু তাতে কিছুই লেখা নেই। 4 বন্ধু মিলে ড্রিঙ্কস করছে। ফাকরু আর হাসা তাদের ফালতু কথায় ব্যস্ত। কার্তিক খালি চিরকুট নিয়ে বোর্ডে লাগিয়ে মনে মনে ভাবে, অঞ্জলি যদি আমার সাথে কথা বলতেই চায় তাহলে এসব দিয়ে কি বোঝাচ্ছে। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। নিরিবিলিতে ঘুমানোর জন্য অমর লিভিং এরিয়াতে এসে শুয়ে পড়ে। রাত 2টা বাজে। অমরের হঠাৎ মনে হয় তার পাশ দিয়ে কিছু একটা সরে গেল। বেচারা ভয়ে লাফিয়ে ওঠে। ভয়ে ভয়ে ফোনের ফ্ল্যাশ চালিয়ে চুপি চুপি হাঁটছে। হঠাৎ কারোর হাঁটার শব্দ পেয়ে চুপি চুপি সেই শব্দ অনুসরণ করে হাঁটতে থাকে। অমরের মনে হয় কেউ তার পেছন থেকে দৌড় দিচ্ছে, তো কখনো মনে হয় কিচেনের জিনিসপত্র একা একাই পড়ে যাচ্ছে। অমর ভয়ে ভয়ে ধীরে ধীরে উপরে এসে বেলকনিতে উকি মারতেই দেখে কালো একটা ছায়া সরে যাচ্ছে। ভয়ে অমরের তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়। পরের দিন সকালে অমর মাথায় তোয়ালে চেপে স্থির হয়ে বসে আছে। কার্তিক জিজ্ঞেস করে, কি হয়েছে? ফাকরু বলে, গত রাত থেকে আমরাও একই প্রশ্ন করছি, কিন্তু কোনো উত্তর নেই। হাসা
আশা বলে ওই বাসা খালি করে দে। কার্তিক বলে একবার বলেছি না পারবো না। ফাকরু বলে অমরের দিকে তাকা, অমরের কি অবস্থা দেখেছিস? কথা তো দূরের কথা, সে কিছু খাচ্ছেও না। অমর হঠাৎ বলে আমি অঞ্জলিকে দেখেছি, অঞ্জলি ফিরে এসেছে। বলে ঢক ঢক করে পানি পান করে বলে তুই ওই বাসা ছেড়ে দে। কার্তিক রেগে না বললেও অমর চিৎকার করে বলে বুঝতে পারছিস না কেন? আমি ওকে দেখেছি, ওই জায়গাটা তোর জন্য ঠিক না। কার্তিক মাথা ঠান্ডা করে বলে মানলাম তুই অঞ্জলিকে দেখেছিস, তাহলে তো ভালো কথা যে অঞ্জলি ফিরে এসেছে, আমরা এখন আজীবন একসাথে থাকতে পারবো, এতে ভয়ের কি আছে? তোদের কি আসলেই মনে হয় যে এই দুনিয়ায় ভূত আছে? তখনই সেখানে সামিরা আসলে কার্তিক বলে টপিক চেঞ্জ কর। সামিরা কার্তিকের পাশে গিয়ে বসে তার হাতে হাত রেখে বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রাতে সামিরা কার্তিককে বাসায় নামিয়ে দেয়। কার্তিক ভেতরে চলে যেতে গেলে সামিরা বলে কফির জন্য ডাকবে না? ভদ্রতার খাতিরে কার্তিক তাকে ভেতরে ডাকে। কার্তিক কফি বানাতে গেলে সামিরা কার্তিকের কাছে গিয়ে বলে তুমি যাও, আমি কফি বানাচ্ছি। কার্তিক রুমে ফ্রেশ হতে গেলেই সামিরা কিচেনে কফি বানাতে যায়। কাজ করতে করতে হঠাৎ সামিরা ভয়ে পেছনে তাকায়, যেন তার পিছনে কেউ আছে, কিন্তু কাউকেই দেখতে পায় না। আবারও চোয়ার দিকে তাকালে অদৃশ্য এক শক্তি সামিরার উপরে অ্যাটাক করে। নিচ থেকে শব্দ পেয়ে কার্তিক দৌড়ে নিচে এসে দেখে সামিরা মেঝেতে পড়ে আছে। তাড়াতাড়ি সামিরাকে সোফায় তুলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। পানি ছিটা দিতেই সামিরার জ্ঞান ফেরে। সামিরা ভয়ে বলে আমি পরে আসবো বলেই দৌড়ে পালায়। কার্তিক বুঝে উঠতে পারে না যে তার সাথে হঠাৎ কি হলো, সামিরা অজ্ঞান হলো কিভাবে, আর অমরিবা এমন ভয় কেন পেল। রাতে কার্তিক বাসায় বসে ড্রিঙ্কস করতে করতে খেলা দেখছে। তখন গীতা খাবার নিয়ে এসে বলে মা পাঠিয়েছে। কার্তিকের ড্রিঙ্কস হতে দেখে বলে দিদি তো এসব পছন্দ করতো না, আপনার তো কফি পছন্দ, আমি বানিয়ে আনছি বলে কিচেনে যায়। হঠাৎ সকালের মতো অদৃশ্য এক শক্তি গীতার পিছনে দাঁড়ায়। গীতা ভয়ে পিছন দিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। বিষয়টা কার্তিকও খেয়াল করছে। 2 থেকে 3 বার এমন হয়। কফি বানানো হয়ে গেলে গীতা ডান হাতে ঢালার বদলে অঞ্জলির মতো বাম হাত দিয়ে কফি ঢালে। এরপর অঞ্জলির মতো খোপা করে তার মতোই হেঁটে কার্তিকের কাছে আসে। কার্তিক অবাক হয়ে তাকিয়ে থাকে। গীতা কফি দিয়ে পাশে বসে অঞ্জলির মতো করে জিজ্ঞেস করে কেমন আছো? কার্তিকের হাতে হাত রাখলে কার্তিক বিরক্ত হয়ে চিৎকার করে বলে গীতা। গীতা এমন ভাবে শুয়ে পড়ে যেন এতক্ষণ তার শরীরে অন্য কেউ ভর করেছিল। কার্তিক তাকে ডেকে বলে তোমার মা ডাকছে। গীতা দৌড়ে চলে যায়। কার্তিক চিন্তা করতে থাকে আসলে অঞ্জলির সাথে কি হয়েছিল। গীতার মাধ্যমে কি অঞ্জলি কিছু বলতে চাচ্ছে? খালিদ চিরকুটেও তখন লেখাটা ভেসে ওঠে। সেখানে লেখা তুমি আমাকে বিশ্বাস করো না তাই না? কার্তিক এসব বোঝার জন্য সুব্রামানিয়ামকে কল করে জিজ্ঞেস করে মানুষ মারা যাওয়ার পরে কি ফিরে আসতে পারে? সুব্রামানিয়াম বলে এটা আমাদের বিশ্বাসের উপরে নির্ভর করে। বাকি তো তুমি সায়েন্সের স্টুডেন্ট। আমাদের দুনিয়া ছাড়াও একটা টার্ম আছে যাকে প্যারালাল ইউনিভার্স বলে, কিন্তু এই দুনিয়ার অনেক কিছুরই কোনো উত্তর না থাকায় আমরা সেটা বিশ্বাস করি না। কার্তিক জিজ্ঞেস করে মানে? সুব্রামানিয়াম বলে সবকিছু দুইটা দিক থাকে, এক তোমার বিশ্বাস আর দ্বিতীয় বাস্তবতা। আমি জানি তুমি বাস্তববাদী, তুমি তোমার বিশ্বাসের উপরে কন্ট্রোল করো, দেখবে বাস্তবতা দেখতে পাচ্ছ। কল কেটে কার্তিক ল্যাপটপে প্যারালাল ইউনিভার্স নিয়ে সার্চ করা শুরু করে। সেখানে বলা হয় তুমি যাকে ভালো করে চেনো তাকেই বশ করা সম্ভব। যখন ওকে বশ করা হয় তার অ্যাড্রেনালিন হরমোন অতিমাত্রায় নিঃসৃত হয়। এই মানুষগুলো দেখতে বেশ এনার্জেটিক মনে হয়, যা সাধারণ মানুষের তুলনায় বেশি। কার্তিক এসব শুনে নিজের মতো করে সবকিছু লিঙ্ক খোঁজার চেষ্টা করে। অমর, সামিরা আর গীতার সাথে হওয়া ঘটনা নিয়ে অ্যানালাইসিস শুরু করে দেয়। ইউটিউবে এক্সপার্ট বলে এসব সায়েন্টিফিক টার্মে ব্যাখ্যা করা সম্ভব। যখন দুজন মানুষের শরীর থেকে এনার্জি ট্রান্সফার হয় সেটাকে বশীকরণ বলে। ভিকটিমের শরীর থেকে বেশি শক্তি ট্রান্সফার হয়, তাই ভিকটিমকে যখন ছেড়ে দেওয়া হয় তখন সে অজ্ঞান হয়ে যায়। কার্তিক বোর্ডে সামিরা, অমর আর গীতার বয়স লেখে, যেখানে সামিরা আর অমরের বয়স 25 আর গীতার বয়স 15। কার্তিক বোর্ডে লেখে সামিরা অঞ্জলিকে অনুভব করেছে, অমর তাকে দেখেছে আর গীতাকে বশ করা হয়েছে, তাও আবার আলাদা আলাদা জায়গায়। কার্তিক হাসপাতালে যাওয়ার পথে ভাবে ভিডিওতে বলছিল নিজের অতিরিক্ত চিন্তা ভাবনা বাদ দিলে তুমি সত্যিটা দেখতে পাবে। তার বন্ধুরাও বলেছে অঞ্জলি কার্তিককে জীবনে আবার ফিরে এসেছে। অঞ্জলি যেভাবে রেখে যেত প্রতিদিনের মতোই সেই ছোট ছোট নোট পাওয়া, আবার বাসায় আসলেই গীতার আচরণ অঞ্জলির মতো হয়ে যাওয়া, এই সবকিছু ইশারা করছে অঞ্জলি ফিরে এসেছে। কার্তিক নিজে নিজেকে বলে কিন্তু সে আমাকে কি বলতে চাচ্ছে? এসব ভাবতে ভাবতেই কার্তিক একটা ব্রিজের সামনে এসে গাড়ি থামায়। তার মনে হয় অমর, সামিরা, গীতা তার বাসায় গেলেই তাদের সাথে কিছু হচ্ছে। সাথে সাথে আর কিছু না ভেবে কার্তিক হাঁসের একটা শোপিস কেনে। এই হাঁসের মাঝে লুকানো আছে একটা ক্যামেরা, কিন্তু না জানলে কেউ সেটা বুঝতেই পারবে না। ক্যামেরাটা এমন ভাবে রাখা যেন ঘরের সবকিছু দেখা যায়। এরপর বাসার সব জিনিসপত্রগুলো এলোমেলো করে দেয়। প্রত্যেকটা জিনিস উলটপালট করে ফুলদানিটাও ভেঙে ফেলে বাসার বাইরে চলে যায়। কার্তিক সন্ধ্যায় ফিরে দেখে ভাঙা ফুলদানিটা একদম ঠিক করে টেবিলের উপর রাখা। সাথে সাথে সেই শোপিস থেকে মেমোরি কার্ড খুলে ল্যাপটপে দেয়। সিসিটিভির রেকর্ড অন করতেই সে স্তব্ধ হয়ে যায়। কার্তিক ভিডিওটা দেখে গীতার বাসায় গিয়ে বলে আমাকে 2 বোতল পানি দিতে পারবেন? কার্তিক বাসায় চলে আসলে কিছুক্ষণ পর গীতা পানি নিয়ে কার্তিকের বাসায় আসে। কার্তিক গীতাকে বলে আমাকে একটা কফি বানিয়ে দাও। গীতা রান্নাঘরে গিয়ে আবারও সেই শব্দ শুনতে পেয়ে চমকে পেছনে তাকায়। গীতা চায়ের পাত্রটা ডান হাতে ধরতে গিয়েও অঞ্জলির মতো বাম
হাত দিয়ে ধরে। কফি বানানোর শেষে গীতা সেটা বাম হাত দিয়ে ধরে কার্তিকের কাছে এসে দেখে কার্তিক ড্রিঙ্কস করছে। গীতা অঞ্জলির মতো করে বলে, আমাকে তো বললে কফি বানাতে, তাহলে ড্রিঙ্কস করছো কেন? গোপনে লুকিয়ে রাখা ক্যামেরাটা তখনও অন করা ছিল। কার্তিক কোনো উত্তর না দিয়ে সোজা তার ঘরে এসে ল্যাপটপ অন করে। গীতাও কার্তিকের সেই ঘরে এসে কার্তিকের পেছনে এসে দাঁড়ায়। কার্তিক ভিডিওটা অন করতে দেখা যায় কার্তিক ঘরে সব এলোমেলো করে যাওয়ার পরে গীতা তার বাসায় আসে। গীতা বাসার সবকিছু গুছিয়ে রেখে ভাঙা ফুলদানির জায়গায় একটা একই রকমের দেখতে নতুন ফুলদানি রাখে। গীতা ভিডিওটা দেখে বেশ ঘাবড়ে পিছনে সরতে গিয়ে মেঝেতে পড়ে যায়। কার্তিক জিজ্ঞেস করে, এসব কেন করেছো? তুমি কি আমাকে ভালোবাসো? গীতা পিছনে সরে যাওয়ার সময় সেখানে গাছের একটা ডাল পায়। কার্তিক রেগে জিজ্ঞেস করে, আমাদের মাঝে বয়সের গ্যাপ কত তুমি কি জানো? কার্তিক পেছনে ফিরতেই গীতা গাছের ডাল দিয়ে কার্তিকের মাথায় জোরে একটা বাড়ি মারে। গল্প চলে আসে অতীতে। একদিন কার্তিক বাসার চাবি না নিয়ে হাসপাতালে চলে যায়। অঞ্জলি শপিং এ যাওয়ার সময় বাসার চাবিটা গীতার মায়ের কাছে দিয়ে যায়। আর সেই সুযোগে গীতা কার্তিকের বাসার চাবির ছাপ নিয়ে নকল একটা চাবি বানিয়ে রাখে। এরপর থেকেই সে অঞ্জলির মতোই আচরণ শুরু করে। অঞ্জলির মতো কথা বলা, অঞ্জলির মতো বাম হাত দিয়ে কাজ করা। কার্তিক বাসায় না থাকলে বাসায় এসে অঞ্জলির হাতের লেখা দেখে সেটাকে নকল করে। গীতা অঞ্জলির মতোই কার্তিকের জন্য ছোট ছোট নোট রেখে যেত। তবে গীতা এসব কেন করতো সেটা সেই ভালো জানে। ডক্টর বলেছিল গীতার অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এ ধরনের পেশেন্ট একা থাকতে ভালোবাসে। তার মনে হয় সে ভালো না, তাই কেউ তার সাথে মিশবে না, সবাই তাকে এড়িয়ে চলবে। এইসব ভয় মনে নিয়ে সে বড় হতে থাকে। এমন পরিস্থিতি বড় হলে এক সময় এই রোগ অনেক জটিল হয়ে যায়। ধীরে ধীরে এরা অনেক অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। ডক্টর গীতার মাকে বলে, আপনার মেয়েও এখন আক্রমণাত্মক হয়ে গেছে। গীতাকে কেউ ছোট করলে সে তার প্রতিশোধ নিবেই। ছোটবেলায় এক ক্লাসমেট তার ব্যাগে কলমের কালি ফেলে দিয়েছিল। সেই রাগে গীতা মেয়েটাকে ধাক্কা মেরে বিল্ডিং থেকে ফেলে দেয়। সাধারণত সব বাচ্চারা শুক্রবার ছুটির দিন মনে করলেও এমন পেশেন্ট মনে করে তাদের জন্য প্রতিদিনই ছুটি। গীতাও তেমন, কারণ এই রোগ তার ছোটবেলা থেকেই আছে। বয়স যতই হোক না কেন সে সবসময় নিজের বয়স কম দেখানোর চেষ্টা করে। এদিকে গীতা তার নকল চুল আর নকল দাঁত খুলে মেকআপ মুছে ফেলে। তারপর এক কাপ কফি আর একটা চাকু নিয়ে কার্তিকের ঘরে আসে। কার্তিকের মাথায় আঘাত করার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর এই সুযোগে গীতা তাকে চেয়ারের সাথে বেঁধে রাখে। কফির মগটা বিছানায় রেখে গীতা কার্তিককে বলে, তুই যেন কি বলছিলে? আমার প্রেম করার বয়স হয়নি? আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, এখন কি মনে হচ্ছে আমার বয়স তোমার অর্ধেক? কেন আমার তোমাকে প্রতিদিন দেখতে ইচ্ছা হয়। যেদিন থেকে তুমি আমাদের পাশের বাসায় এসেছো সেদিন থেকেই তোমাকে আমার ভালো লাগে। সাইকেল থেকে পড়ে গেলে যেদিন তুমি ব্যান্ডেজ করে দিয়েছিলে সেদিন থেকেই তোমাকে নিজের ভেবে নিয়েছে। তোমাকে যতই দেখছি ততই প্রেমে পড়েছি। আমি তোমার জন্য পাগল আর তুমি অঞ্জলির জন্য। সেই কারণে আমি নিজেকে অঞ্জলিতে পরিণত করার চেষ্টা করি। আর এখন আমি অঞ্জলির মতোই হয়ে গেছি। তুমি এখন আমাকে অঞ্জলি বলেও ডাকতে পারো। কার্তিক বলে, তুমি অঞ্জলির পায়ের যোগ্যও না। গীতা রেগে বলে, এই অঞ্জলি আর অঞ্জলি শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। তুমি জানো অঞ্জলি কিভাবে মারা গেছে? গল্প চলে আসে অঞ্জলির মৃত্যুর দিন। অঞ্জলি কাপড় গোছাচ্ছে। সেদিন গীতা তাকে সাহায্য করছিল। বাইরে অনেক জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে। এমন আবহাওয়াতে অঞ্জলির ঠান্ডা লাগলেই সে গীতাকে বলে, দরজা লাগিয়ে দাও। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখে গীতার মুখে শয়তানি এক হাসি ফুটে ওঠে। গীতা ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দরজা লাগিয়ে পর্দা টেনে দেয়। এরপর হাতে একটা রুমাল পেঁচিয়ে এসির টেম্পারেচার কমিয়ে 19 ডিগ্রি সেলসিয়াসে দেয়। গীতার এমন কাণ্ড দেখে অঞ্জলি জিজ্ঞেস করে, তুমি সব কি করছো? গীতা কোনো উত্তর না দিয়ে রুমাল দিয়ে দরজার হাতল ধরে বাইরে বেরিয়ে আসে। টেম্পারেচার 28 ডিগ্রি নিচে নামলেই অঞ্জলির শরীর প্যারালাইজ হয়ে যায়। এভাবে যদি 10 থেকে 15 মিনিট থাকে তাহলে অঞ্জলি মারা যাবে। গীতা এই সবকিছুই জানতো, তাই সে এই সুযোগটা কাজে লাগায়। অঞ্জলি বিছানা থেকে নেমে কোনো রকমে হামাগুড়ি দিয়ে এসে রিমোট খুঁজতে থাকে। রিমোট না পেয়ে বিছানা থেকে চাদর নিয়ে পুরো শরীরে পেঁচিয়ে নেয়। ঠান্ডা সহ্য করতে না পেরে অঞ্জলি কাঁপতে শুরু করে। এদিকে গীতার মুখে সব শুনে কার্তিক রাগে ছটফট করছে। এভাবেই এক সময় অঞ্জলি মারা যায়। কার্তিকও তার হাতের বাঁধন খুলে দৌড়ে যায় গীতা থেকে। কিছু বুঝে ওঠার আগেই গীতা কার্তিকের পেটে চাকু ঢুকিয়ে দেয়, কিন্তু পরক্ষণে বুঝতে পেরে হাতের চাকু ফেলে দিয়ে কার্তিকের দিকে এগিয়ে গিয়ে বলে, আমি ভুল করে তোমাকে আঘাত করেছি, এখন আমি কি করব? আমি অঞ্জলিকেও মারতে চাইনি, আমি শুধু তোমাকে পাবার সুযোগটা কাজে লাগিয়েছি। আমি অঞ্জলিকে ঘৃণা করতাম না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। কার্তিক গীতাকে ধাক্কা মেরে বলে, কার্তিক তো তখনই মারা গেছে যখন অঞ্জলি মারা গেছে। তুমি আসলে আমাদের দুইজনকেই মেরে ফেলেছো। অঞ্জলি চেয়ার টেনে বসে বলে, তুমি ঠিকই বলেছো, আমি দুইটা আত্মাকে মেরে ফেলেছি। প্রথমটা অঞ্জলি, কিন্তু দ্বিতীয়টা তুমি না। জানতে চাও সে কে? অঞ্জলি তখন প্রেগনেন্ট ছিল। দ্বিতীয় আত্মাটা তোমার সন্তানের। গীতা সেদিন অঞ্জলির প্রেগনেন্সি বিষয়টা বুঝতে পারে। সেভাবে বাচ্চা হলে সে আর কোনোদিনও কার্তিককে পাবে না। তাই যেভাবেই হোক কার্তিক খবরটা পাওয়ার আগে অঞ্জলিকে মারতে হবে। গল্প চলে আসে বর্তমানে। ডেভিড কার্তিককে জিজ্ঞেস করে, তাহলে তুমি গীতাকে মেরেছো? কার্তিক বলে, অঞ্জলি আমাকে জীবন আর মৃত্যুর মাঝের পার্থক্য বুঝিয়েছিল। অঞ্জলি আমার জীবনে আসার পর আমি জীবনের আসল
আসল মানে বুঝতে পারি। একজনের যেমন নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাসকে দেখার প্রয়োজন নেই, তেমনি অঞ্জলিকে ভালোবাসার জন্য আমারও তাকে দেখার দরকার নেই। অঞ্জলি আমার সাথে থাকুক বা না থাকুক তাতে আমার ভালোবাসা একটুও কমবে না। কিন্তু গীতা আমার অঞ্জলির প্রতি সেই ভালোবাসাকেই বন্ধ করার চেষ্টা করেছিল। সবাই জীবনে কোনো কিছু বা কাউকে পাগলের মতো চায়, আমিও সেভাবেই অঞ্জলিকে চাইতাম। কিন্তু ওই গীতা আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে মাসুম সেজে আমার সামনে বসেছিল। অঞ্জলির বডি টেম্পারেচার যদি কমে যেত তাহলে তার রক্ত জমাট বাঁধতে 30 মিনিটের মতো সময় লাগবে। আর এই আধা ঘন্টা ওই গীতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অঞ্জলিকে ভুগে ভুগে মরতে দেখে পৈশাচিক আনন্দ নিয়েছে। এইসব জানার পরে আমি কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না। আমি মানতে পারছিলাম না গীতার মতো এক সাইকো তার সুখের জন্য কিভাবে আমার সুখের সংসারটা তছনছ করে দিল। গীতার মতো সাইকোর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সব শুনে ডেভিড বলে, কারণ যেটাই হোক না কেন ক্রাইম সবসময় ক্রাইমই হয়, তাই তোমাকে এর সাজা পেতেই হবে। ডেভিড মিডিয়াকে বলে 3 দিন আগে নর্দার্ন এভিনিউতে 24 বছর বয়সী গীতা আত্মহত্যা করে। আমাদের তদন্ত মতে গীতা মানসিক সমস্যায় ভুগছিল। কার্তিক গীতাকে বাঁচাতে গেলে গীতা তাকে মারার চেষ্টা করে। তার মানে ডেভিড কার্তিককে বাঁচিয়ে দিল। বেশ অনেকদিন পরে কার্তিক সমুদ্রের পাড়ে একা দাঁড়িয়ে নিজেকে বলে, আমার এই পা তোমার পাশে হেঁটে অভ্যস্ত, আর এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার রেখে যাওয়া সব স্মৃতির একটা ব্রিজ বানিয়ে আমি আমার বাকি জীবন সেই স্মৃতি নিয়ে কাটিয়ে দিব। তবে এই স্মৃতিগুলো খুব আজব, সবার মাঝে থাকলেও আমার নিজেকে খুব একা মনে হয়। তবে নিজেকে খুশি রাখার জন্য ভালোবাসার মানুষ সবসময় পাশে থাকবে, সেটা কখনোই জরুরি না। মনের মাঝে তাদের স্মৃতি ধরে রেখে একটা জীবন কাটিয়ে দেওয়ার জন্য তাদের স্মৃতি যথেষ্ট। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে সব যদি গীতার কারসাজি হয় তাহলে সেদিন সামিরা একা একাই অজ্ঞান হলো কিভাবে? আসলে সেদিন গীতাই তার পেছন থেকে এসে ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। আর নোটে সেদিন আপনা আপনি লেখা উঠেছিল ইনভিজিবল ইঙ্কের জন্য, অর্থাৎ গীতা লিখেছিল আগে কিন্তু ভেসে উঠেছে পরে। আর ডেভিড এই কেসকে আত্মহত্যার কেস বানিয়েছে, কারণ এই কেস নেওয়ার আগে কার্তিকের সিনিয়র রিচার্ড তাকে কল করে সব জানিয়েছিল। এভাবেই একটা মানুষের মানসিক সমস্যা আর হিংসার কারণে কার্তিক তার ভালোবাসার মানুষকে আজীবনের জন্য হারিয়ে ফেলে। এই জন্যই হয়তো স্বামী স্ত্রীর ভালো কিংবা খারাপ কথা কাউকে শেয়ার করা উচিত না, এমনকি ফেসবুকেও বলা উচিত না, কারণ কার মনে কি আছে সেটা কেউ বলতে পারে না। তাই নিজের সুখের সময়গুলো যদি আজীবন ধরে রাখতে চান সেই সব মুহূর্তগুলোকে নিজেদের মধ্যে আটকে রাখুন। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।